সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বিকেল 3:30 থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। গেল কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে এই কর্মসূচি পালন করে আসছেন। শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল রাজধানীর শাহবাগ চত্বর। আজও সেখানেই কর্মসূচি পালনের কথা রয়েছে শিক্ষার্থীদের। সড়ক অবরোধ করে অবস্থান করায় গেল কয়েকদিন ধরেই দুপুরের পর শাহবাগের আশপাশের এলাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচল স্থবির হয়ে যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে রাজশাহীতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করে। এর ফলে ঢাকা, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট রুটের দূরপাল্লার বাস সহ শত শত যানবাহন আটকা পড়ে। এদিকে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরচণ্ডী রেলগেট অবরোধ করে। এ সময় তারা কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। দুপুর পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখায় ঢাকা ও খুলনাগামী বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বর্তমান সরকারই কোটা বাতিল করেছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালতের সিদ্ধান্তের ওপর সরকার আপিল করেছে, তাই জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি কারোরই নেওয়া উচিত নয়। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত এই বিষয়ে রায় দেবেন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের রায় না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি বিষয়ে আদালতের রায় প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও বৃহৎ কলেজেও এই দাবিতে চলছে কর্মসূচি। হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে আসার কারণে হচ্ছে জনদুর্ভোগ। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের সরকারই কোটা বাতিল করেছিল। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয়েছে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান। এর আগে কোটা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কেউই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও দাবি করেন কাদের। ইতোমধ্যে এই আন্দোলনে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতের রায়ের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টি পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল? এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে, কারণ বিএনপি প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে। প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি। সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার কচুপাতার পানি নয় যে নাড়া দিলেই পড়ে যাবে। আমরা এই বিতর্কে নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। তারা আলোচনা চাইলেও সরকারের শীর্ষ পর্যায়ে ভুল বুঝিয়ে তা করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষক নেতারা। আমাদের বহুল প্রচারিত কেন আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে না নিয়ে আমাদের আন্দোলন করছি, সারা জাতি এখন বুঝতে পেরেছে কারা আমাদেরকে আন্দোলনে নামিয়েছে। যারা 2015 সালে সরকারের ভিতরে থেকে একটি গাপটি মারা গ্রুপ, যারা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রয়োজনে অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করছে, যারা টাকার পাহাড় জমিয়েছে, সে সমস্ত কুচক্রী মহল বলবো আমরা, যে তারা আমাদের বিরুদ্ধে এই কাজটি করেছে। তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই, আমাদের কোনো প্রতিনিধিকে তারা রাখেন নাই। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা এবং বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার 43টি ইউনিয়নে প্রায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। অতিরিক্ত বন্যা হয়েছে, আমরা খুব দুর্গতিতে আছি। রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাট্রিন তলা গেছে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিচু এলাকা। দেখা দিয়েছে তীব্র ভাঙন। চর ও নিম্নাঞ্চলের 6000 হেক্টরের বেশি ফসলি জমি প্লাবিত হয়েছে। গরু বাছুর মনে করেন যে পানির মধ্যে নিয়ে কত যে কষ্টে আছি বলার মতো না। তে এলাকায় তো কেউ খোঁজ খবরও নেয় না, কেউ কিচ্ছুই করে না। জামালপুরের দেওয়ানগঞ্জ, বক্সিবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। 1 সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় চরম দুর্ভোগে আছেন দুর্গতরা। এখনো অনেকেই অবস্থান করছেন পানিতে নিমজ্জিত বাড়িঘরে। 7-8 দিন ধরে আমরা এই পানির মধ্যে টং পাইতে আসি, টং তলায় জায়গা আমরা উঁচা করে দিই। খাওয়ার পানি টিউবওয়েল আছে, টিউবওয়েল মোটা তলায় গেছে, ওই কষ্ট করে ওই পানি খাই। টং তলায় জায়গা ছিল, তলায় জায়গা জায়গাতে জায়গাতে আজকে আর রান্দাবাড়ি একবার করি নাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও শুকনো পানির তীব্র সংকট। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 10 লক্ষ টাকা এবং 4500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পেয়েছি এবং আগেরও কিছু আমাদের বরাদ্দ ছিল। তার মধ্যে 5টি উপজেলা আমরা 480 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দিয়ে দিয়েছি এবং সিংহভাগ বিভাগে ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে। লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে। এদিকে ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলার 85টি গ্রাম প্লাবিত হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এই আবেদন দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী 15 জুলাই এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দিয়েছিলেন। কিশোর গ্যাং দমনে কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, মাদক নির্মূলে ইতিমধ্যেই উল্লেখযোগ্য কাজ হয়েছে।
এখন যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে নগরের বিভিন্ন থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের যে কোনো ধরনের অনিয়মের ব্যাপারে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মত বিনিময়কালে সাম্প্রতিক সময়ে অপরাধ তৎপরতায় লিপ্ত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পলিশ করা চাল বাজারজাত বন্ধে আইন করা হয়েছে, শিগগিরই এর বাস্তবায়ন করা হবে। দুপুরে নওগাঁয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। খুব তাড়াতাড়ি 6 মাস 9 মাসের মধ্যে আপনারা চকচকে চালটা পাবেন। আমরা চাউলটা পালিশ করতে দেব না। পালিশ করতে দেওয়ার ফলে অনেক সময় ইউরিয়ার পানি দিয়েও পালিশ করে, স্যালাইন পানি দিয়ে পালিশ করে। 5 বার পালিশ করার ফলে যে চকচকটা হয়, এর মধ্যে খাদ্যের কোনো গুণাগুণ থাকে না। নাটোরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 250 কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে 250 জন কৃষকের প্রত্যেককে 5 কেজি করে রোপা আমন ধানের বীজ ও 20 কেজি করে সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নাটোরের 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Students demonstrating against quotas in government jobs have blocked the Shahbag intersection this afternoon as part of their Bangla Blockade program, protesting the reinstatement of the quota system in government jobs. Earlier, hundreds of students from Rajshahi University blocked the Dhaka-Rajshahi railway line today to protest the reinstatement of the quota system in government jobs. The protest began with a procession from the university's Paris Road. It then moved around various academic buildings before reaching the railway line, which they blocked at 11:30 a.m. adjacent to the university. Asanullah Bhuiya, Chief Operating Superintendent of Railway West Zone, said the rail line blockade has halted railway connections between the North Zone and the rest of the country. The development comes as anti-quota protests intensified across the country in the last couple of days. Meanwhile, teachers of all public universities across the country abstained from academic activities in protest against a new pension scheme called Prottoy today. The teachers of the University of Dhaka also held a protest rally on the campus this afternoon. কেন আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসে না নিয়ে আমাদের আন্দোলন করছি, সারা জাতি এখন বুঝতে পেরেছে কারা আমাদেরকে আন্দোলনে নামিয়েছে। যারা 2015 সালে সরকারের ভিতরে থেকে একটি গাপ্পি মারা গ্রুপ, যারা সুযোগ সুবিধা নিচ্ছে, যারা প্রয়োজনে অপ্রয়োজনে রাষ্ট্রের টাকা খরচ করছে, যারা টাকার পাহাড় জমিয়েছে, সে সমস্ত কুচক্রী মহল বলবো আমরা, যে যারা আমাদের বিরুদ্ধে এই কাজটি করেছে, তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই, আমাদের কোনো প্রতিনিধিকে তারা রাখেন নাই। Ruling Awami League General Secretary Obadul Qadir today said programs like the anti-quota movement that cause public suffering should be avoided. The court scrapped the circular that abolished the quota system. The government has appealed against the decision, Qadir said while addressing a press briefing held at the Awami League President's Dhanmondi political office. Qadir said he spoke with Prime Minister over the anti-quota movement and teachers' movement against their inclusion in the universal pension scheme yesterday. The matter is under trial in the highest court of the country, he said, adding all should wait till the High Court verdict. Qadir also alleged that some political issues have been added to the movement. সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান।
Prime Minister Sheikh Hasina on Monday left for Beijing on a 4-day bilateral visit invited by her Chinese counterpart. A special flight of the Biman Bangladesh Airlines carrying the Prime Minister and her entourage members departed from Hazrat Shah Jalal International Airport at 11:05 a.m. The flight is scheduled to land at the Beijing Capital International Airport at 6 p.m. Beijing time. Afterwards, the Prime Minister will join a summit on trade, business and investment opportunities between Bangladesh and China at the China World Summit Wing, Shangri-La Circle, Beijing, China. In the afternoon, on July 10, the Bangladesh Prime Minister will pay a call on Chinese President Xi Jinping at the Great Hall of the People, Beijing. BNP chairperson Begum Khaleda Zia was rushed to Eveka Hospital in Dhaka following a sudden deterioration in her health based on the decision of her medical board early on Monday. BNP Vice Chairman and Khaleda Zia's personal physician, Dr. Ezadam Zahid Hussain, confirmed that the former Prime Minister had been admitted to the hospital immediately upon arrival. Khaleda Zia was currently receiving treatment in a cabin equipped with CCU facilities under the close supervision of her medical board. The latest hospitalization comes less than a week after her return home from the same hospital following 10 days of treatment there. The BNP chief went to her Gulshan residence on July 2nd evening. At least 5 people were crushed by a speeding train at village Kamalpur under Raipur Upazila in Noshindi on early Monday. The identities of the deceased could not be known immediately. 2 injured people were admitted at Noshindi Shodar Hospital and they were receiving treatment at the hospital. A police officer said that local people spotted the bodies lying by Dhaka-Chattogram rail track at village Kamalpur under Polashtoli Union of the Upazila in the early morning. On information, the bodies were recovered from the spot and the injured were sent to the hospital, he said. Nobel laureate Muhammad Yunus and 6 others of Grameen Telecom today filed a petition with the High Court challenging a Dhaka court order that framed charges against them in a case filed over misappropriation of about Taka 25.22 crore of Grameen Telecom workers' profit participation fund. Lawyer Abdullah Al-Mamun submitted the petition on behalf of the accused, seeking a High Court order to scrub the trial proceedings of the case. Abdullah Al-Mamun said that the High Court may hear the petition tomorrow. Citing the petition, he said his clients have not committed any offence of money laundering or embezzlement or fraudulence. They paid the money to their workers in accordance with law, he said, adding that there is no question of money laundering as no money was deposited to them. সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনেও কার্যত অচল হয়ে পড়েছে গোটা রাজধানী। শাহবাগ, সায়েন্স ল্যাব, গুলিস্তান, 0 পয়েন্ট, আগারগাঁও, মহাখালী সহ নগরীর গুরুত্বপূর্ণ সব মোড় বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। নূর হোসেন ও আবির আহমেদকে সাথে নিয়ে জানাচ্ছেন মিজান রহমান। স্লোগানে স্লোগানে উত্তাল নগর মহানগর। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয় শাহবাগ মোড়ে। এ সময় কোটা বাতিলের দাবিতে শাহবাগ চৌরাস্তার চারদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। আমার যে ভাই বোনেরা আদিবাসী, যাদেরকে একটু পানি আনতে, একটু পড়াশোনা করতে মাইলের পর মাইল পাহাড়ে হাঁটতে হয়, তারা আসল কোটার হকদার, দাবিদার। আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই, আমরা এখানে থাকতে চাই না। আমাদের দাবি মেনে নেন, আমরা রাজপথে করে যাবো, একেবারে সিম্পল বিষয়। আমি এসএসসি, এইচএসসি ভালো রেজাল্ট করে পাশ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে আমার কোনো কোটার প্রয়োজন হয়নি। আমার চাকরিতে কেন কোটা প্রয়োজন হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরীর সব গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সরকার 2018 সালে ছাত্র আন্দোলনের মুখে কোটা বাতিল করে পরিপত্র জারি করলেও এবার আদালতের নতুন আদেশে তা ফিরে আসায় তার বিরুদ্ধে আবারও নামতে হয়েছে আন্দোলনে, জানিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্যের শিকার হচ্ছে, সেজন্য আমরা সবাই ইডেন কলেজ, শাখাটু কলেজ সবাই মিলে আন্দোলন করছি। তাদের সন্তানের জন্য যথেষ্ট, নাতি
পদ্ধতি কেন হবে? মেধাভিত্তিক এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ মূলত সরকারকে নিতে হবে। কোটার একটা সামঞ্জস্যতা নিয়ে আসুক। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়। ঢাকার যেসব এলাকা দিয়ে অনেক যান চলাচল করে সেসব স্থানগুলো আটকে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়া রাজধানীর সর্বত্র ছড়িয়ে পড়ে বাংলা ব্লকেডের প্রভাব। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাতে শাহবাগ এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, কর্মসূচি এখন কোন পর্যায়ে আছে? ঢাকার রাস্তার খবর জানান। রাইকা, কোটা বিরোধী আন্দোলনকারীদের দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি চলছে। সেই বাংলা ব্লকেট কর্মসূচির যে পরিধি এবং বিস্তৃতি সেটি প্রায় দ্বিগুণ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের যে শাহবাগ চত্বর রয়েছে, এই শাহবাগ চত্বর থেকে উত্তর দিকে যে রাস্তাটি গেছে সেটি একেবারে ফার্ম গেট পর্যন্ত পুরো রাস্তা শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। এর বাইরে মিন্টো রোড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। আর পূর্ব পাশে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি মৎস্য ভবন মোড় হয়ে একেবারে সচিবালয় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। এর বাইরে পশ্চিম পাশে যে রাস্তাটি গেছে সেটি কাটাবন হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি ছিল, 4 দফা দাবির ভিত্তিতে তারা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, সেই দাবিগুলো পরিমার্জন করে তারা 1 দফা দাবিতে আন্দোলন করছে। আজকে 1 দফা দাবিতে তারা তাদের ব্লকেট কর্মসূচি পালন করছে। তাদের 1 দফা হচ্ছে সব ধরনের সরকারি চাকরিতে, একেবারে নবম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত সব ধরনের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোটা রাখা যাবে না। শুধুমাত্র অনগ্রসর এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী এবং আদিবাসীদের জন্য একটা ন্যূনতম পর্যায়ের কোটা রেখে বাকি সব ধরনের কোটা বাতিল করে একটি নতুন করে পরিপত্র জারি করতে হবে এবং এই বিষয়টি নিয়ে সংসদে আইন পাশের মধ্য দিয়ে পুরো বিষয়টি একেবারে সম্পূর্ণভাবে যাতে সমাধান হয়ে যায় সেই রকম পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলন করছেন এবং আন্দোলনের সমন্বয় করছেন, তাদের পক্ষ থেকে যারা রাজপথে এসেছেন তাদের প্রতি বারবার নির্দেশনা দিচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল আচরণ কেউ না করেন, কোনো ধরনের ভাঙচুর অথবা অন্য ধরনের কোনো কাজে কেউ জড়িত হয়ে না পড়েন। তারা বলছেন সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিক উপায়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং অবরোধ কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না। আজকে তারা হয়তো 9টার দিকে পরবর্তী দিনের যে কর্মসূচি সেটি ঘোষণা করে অবরোধ প্রত্যাহার করতে পারে, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তাদের এই অবরোধের সময়ে ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ সেবাগুলো, জরুরি পরিষেবা রয়েছে, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস, সেটি তারা অবরোধের আওতামুক্ত রয়েছেন এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসকে তারা রাস্তা ছেড়ে দিচ্ছেন। রাইকা, এই ছিল বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ মোড় থেকে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। কোটা বিরোধী আন্দোলনের খবর জানতে এবার যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শারিয়ারের কাছে। তিনি আছেন কারওয়ান বাজারে। আপেল, বাংলা ব্লকের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমি এখন কারওয়ানবাজার এলাকাতে রয়েছি। মূলত 4টার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শাহবাগ মোড়ে অবস্থান নেয়, তারপরে বেশ কিছু অংশ তারা ধীরে ধীরে আসলে এইদিকে ধীরে ধীরে আসতে থাকে, বাংলা মোটর, কারওয়ানবাজার, ফার্মগেট। এখন তারা যেটা অবস্থান করছে, বাংলা মোটরেও তারা অবস্থান করেছে, এখন কারওয়ানবাজার যেখানে আমি অবস্থান করছি এই যে মোড়টিতে, সেখানেও তারা অবস্থান নিয়েছে। এর পরে যে ফার্মগেট রয়েছে সেখানেও তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। পাশাপাশি বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু গুলিস্তানের যে মোড়টি রয়েছে সেই 0 পয়েন্টে তারা অবস্থান নিয়ে আছে এবং আশপাশের এলাকাও তারা ধীরে ধীরে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা মিছিল করছে। পাশাপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমরা যেটি দেখেছি যে আগারগাঁও এলাকাতেও কিন্তু তারা অবস্থান করছে। অর্থাৎ মূলত হচ্ছে 4টার পরে তাদের যে এই যে কর্মসূচি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়া, সেটি কিন্তু এরই মধ্যে 3 ঘন্টারও বেশি অতিক্রম করেছে। অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর যে সড়কগুলোতে যানবাহন একদম স্থবির অবস্থা রয়েছে। সাধারণ মানুষ আসলে বিক্ষুব্ধ হচ্ছেন। তারা বলছেন যে এইভাবে ভোগান্তির মাধ্যমে দাবি আদায় কতটা যৌক্তিক তারা সেটি বলছেন। পাশাপাশি আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের আন্দোলন যে ছাত্ররা করছেন
তারা কেউ কেউ বলছেন যে এটি যৌক্তিক, তারাও চাচ্ছেন যে কোটা সংস্কার হোক। পাশাপাশি বলে রাখি যে তারা এটিও চাচ্ছেন যে জনগণকে আসলে ভোগান্তির মাধ্যমে এই দাবি আদায়টি যাতে করা না হয়। এখন পর্যন্ত তারা অবস্থান করছে, কতক্ষণ থাকবেন, অর্থাৎ বলে রাখি যে গতকালও তারা কিন্তু 7:30টার পরে তাদের নতুন কর্মসূচি দিয়েছে। শিক্ষার্থীরাও বলছেন যে মূল যে শাহবাগ থেকে যে প্রতিদিন যে কর্মসূচি নতুনটি দেওয়া হচ্ছে, সেখান থেকে কর্মসূচি যদি আসে যে তারা সড়ক থেকে সরে যাবে, তা না পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করছে। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। দেখলাম যে পুলিশেরও দেখলাম যে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার সেরকম কোনো মনোভাব দেখছি না। তবে যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছে, তারা চাচ্ছেন যাতে এই বিক্ষোভ, এই আন্দোলনটাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে তারা সতর্ক রয়েছেন। কোটা বিরোধীদের বাংলা ব্লকেট কর্মসূচি দ্বিতীয় দিনেও রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেককে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে হেঁটেই। যারা হাসপাতালে যাচ্ছিলেন তারাও পড়েন বিপাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দ্বিতীয় দিনেও রাস্তায় বাংলা ব্লকেট দেন তারা। রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাব, নীলক্ষেত এবং পুরান ঢাকার অনেক রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল, স্থবির হয়ে পড়ে পুরো ঢাকা মহানগরী। আমরা এখানে 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ 3 ঘন্টা। এরে কি কয় মনে কাউ দেই এত আমরা আজ পর্যন্ত দেই নাই। এনে তো আমরা বুড়ো মানুষ, আমাকে তো জানেও কুলাচ্ছে না। আমি পান্থপথ থেকে ফার্মগেট গেলাম, ফার্মগেট থেকে আবার এখানে আসছি, কিন্তু কোনো দিক দিয়ে বেরোতে পারতেছি না। আমার অফিস উত্তরায়। বাধা দিচ্ছে না, আমি গেলাম, যেতে দিচ্ছে না। এখন এইভাবে তো ওই পারে রিক্সা টিক্সা নিয়ে যাওয়া যায় নাকি দেখি। সাধারণ মানুষের পাশাপাশি যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছিলেন তারাও পড়েন চরম ভোগান্তিতে। অনেক স্থানে কোটা বিরোধী শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। ঘন্টার পর ঘন্টা যানবাহন নিয়ে একই স্থানে বসে থাকতে বাধ্য হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন কেউ কেউ। যে এখান থেকে এখানে আন্দোলন হবে, এই রাস্তাটা বন্ধ। আমি হলাম মগা দেখে বয়ে রয়েছি, রাত 8টা পর্যন্ত নাকি বয়ে থাকা লাগবে। যাবো হচ্ছে নদ্দাতে, কি করবো এখন রাস্তা, মানে আমাদের তো অনেক সমস্যা হইতেছে ওদের কারণে। পায়ে হেঁটে যেতে হচ্ছে, রিক্সা গাড়ি চলে না। কোটা বাতিল বা সংস্কার যেটাই হোক, আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান হোক, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। তো যদিও আমাদের অনেকের কষ্ট হচ্ছে যেতে, কিন্তু এটার একটা সমাধান দেওয়া উচিত। জনজীবনে অনেক বড় ধরনের ভোগান্তিতে আছে। দয়া করে আপনাদের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহা করেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সড়ক, মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে আজও সারা দেশে বিক্ষোভ করছেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, ডেস্ক রিপোর্ট। কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মেহেরচণ্ডী রেলগেট অবরোধ করেন। এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু ট্রেন হরিয়ান স্টেশনে এবং খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন সারদা স্টেশনে আটকা পড়ে। বিকেল 4:30টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলে 5 ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। দুপুর 12টার দিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে গিয়ে সড়ক অবরোধ ও সমাবেশ করে। 1.5 ঘন্টা অবরোধের কারণে ঢাকা, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট রুটের দূরপাল্লার বাস সহ শত শত যানবাহন আটকা পড়ে। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম নগরীর 16 শহর স্টেশন রেল সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা 16 শহর স্টেশনে ঢাকা চট্টগ্রাম রোডের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আধা ঘন্টা অবরোধ করে রাখেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা বাতিলের দাবিতে স্লোগান দেন। মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এছাড়া কোটা বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা, ময়মনসিংহ ও যশোর সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। কোটা বিরোধীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেছেন, বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করা ঠিক নয়। আপিল বিভাগে শুনানি পর্যন্ত ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।
আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে, সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন সুচিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। অবিলম্বে তাদের নেত্রীর নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন তিনি। কোটা বিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে বিএনপির ইন্ধনের অভিযোগও নাকচ করে দিয়েছেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের অবস্থা জানাতে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না বেগম জিয়াকে। জীবন্ত হুমকির মুখেই, তাই আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে, প্রাথমিক প্রতিহিংসার কারণে তারা দিচ্ছে না। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমি সে আহ্বান জানাচ্ছি না। দলের প্রধানের মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কথা বলেন কোটা বিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন ওঠে, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে, ছাত্ররা করছে। আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? ওর প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বলছি। এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সবাই কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না। দেশ চালাতে ব্যর্থ হয়ে সরকার এখন ধার করে ঋণ পরিশোধের পথে হাঁটছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। 4 দিনে সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা 6টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটটি বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীন সরকারের ভাইস মিনিস্টার এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এই সময় চীনের সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। শেখ হাসিনার এই সফর উপলক্ষে বেইজিংয়ের বিমানবন্দর এবং প্রধানমন্ত্রীর আবাসস্থলের আশেপাশে প্রধান সড়কগুলো চীন ও বাংলাদেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন তিনি। 4 দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনেরও ঘোষণা করা হতে পারে এই সফরে। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার কথা রয়েছে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, এটি নিয়ে আন্দোলনের কিছু নেই। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এমন মন্তব্য করেন। আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। যে মাননীয় প্রধানমন্ত্রী তো এখন চায়না সফর করছেন, তো ন্যাচারালি এই আগামী 2-3 দিন রাজনৈতিক, সাংগঠনিক এবং ওভারঅল গভর্নমেন্টের বিভিন্ন ইস্যুতে জাস্ট আমরা বসলাম একটা আলাপ আলোচনা। তো এটা তো খুবই একটা রুটিন ব্যাপার, নিয়ম। এত বড় একটা দেশ আপনি চালাচ্ছেন, এখানে তো আলাপ আলোচনা করতে হবে।
ইসলামী ব্যাংকে ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংক ও নাবিল গ্রুপের 11 প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে 2022 সালে 22 ডিসেম্বর ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতির বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রামের আসাদগঞ্জে ইউনাইটেড সুপার ট্রেডার্সের মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী সহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ঋণগুলো সম্পর্কে রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনা করা প্রয়োজন। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত জানান, নাবিল গ্রুপের 11টি প্রতিষ্ঠানে ঋণ জালিয়াতির অনুসন্ধানকালে প্রয়োজনীয় রেকর্ডপত্র প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেওয়া ছাড়াও ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত এসব প্রতিষ্ঠানের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন এনামুল হকের সম্পত্তি ক্রোকের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আজ শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। ইতোমধ্যে এনামুলের গুলশানে জোয়ার সাহারায় 61 লাখ টাকা 3 কাঠা জমি, খিলক্ষেতে 7,84,000 টাকা 33% জমি, কাকরাইলের 1170 ও 1835 বর্গফুটের 2টি ফ্ল্যাট, গাজীপুরে 5 কাঠা জমি, মোহাম্মদপুরে 3টি বাণিজ্যিক ভবনে 4000 বর্গফুটের 3টি স্পেস, 2428 বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় 4 কাঠা জমি জব্দ করা হয়েছে। এনামুল যেন বিদেশে যেতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আইসিসিকে দেয়া 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খসড়া থেকে গ্রুপ ও ভেন্যু সম্পর্কে তথ্য জানা গেছে আগেই। এবার এই প্রতিযোগিতার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ব্রিটিশের দৈনিক দি টেলিগ্রাফ। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে যে সূচি দিয়েছে পত্রিকাটি, সেটিও অবশ্য প্রস্তাবিত। সূচি অনুযায়ী আগামী বছরে 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। পাকিস্তানে করাচি, রাওয়ালপিন্ডি এবং লাহোরে হবে ম্যাচগুলো। বাংলাদেশের 2টি ম্যাচ লাহোর ও 1টি রাওয়ালপিন্ডিতে। 20 ফেব্রুয়ারি লাহোরে সাকিবদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত, 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ এবং 27 ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের দল। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।